আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। নিহত জুলাই যোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করতে 11 জানুয়ারি থেকে 4 দিনের সফরে উত্তরাঞ্চলের 9 জেলায় যাবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিরাপত্তা চেয়ে ওই জেলাগুলো সহ মোট 13টি জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে দলটি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করা হবে না। সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে বগুড়ায়। আগামী 11 তারিখ সন্ধ্যায় বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে তার। শেষ সময়ে নতুন রূপে সাজতে শুরু করেছে জেলা শহর। আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়, উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 19 বছর পর পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নতুন রূপে সাজছে বগুড়া শহর। জেলা বিএনপির কার্যালয় সংস্কার, শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে পুরোদমে। তার আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে জেলার নেতাকর্মীদের মাঝে। ঘরের সন্তান ঘরে ফিরছে, দেশের সন্তান দেশে ফিরছে। বগুড়াবাসীর অত্যন্ত আনন্দের বিষয়। এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে নির্বাচনের আগ মুহূর্তে তার আশাটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বগুড়াবাসীর যে দীর্ঘ 17 বছরের বঞ্চনা মুছে দেবেন এবং বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নগুলো ওনার হাত দেয় হবে। 11 তারিখ রোববার বগুড়া আসার পর 12 তারিখ সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সফর ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বগুড়া জেলা বিএনপি। তারেক রহমান আসবে বগুড়ায়, এটি আমাদের জন্য শুধু না, বিএনপি নেতাকর্মীদের জন্য শুধু না, বগুড়াবাসীর জন্য একটা সুসংবাদ, আনন্দের সংবাদ। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত, দোয়া করব তার জন্য, তার মায়ের জন্য। আসন্ন নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান। বগুড়ায় নির্বাচনী কর্মসূচি শেষে সড়ক পথে রংপুর গিয়ে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। আব্দুল হামিদ, আরটিভি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রফিক, একটু জানাবেন আপনি আমাদের যে তারেক রহমানের সঙ্গে কারা বৈঠক করছেন এবং কি বিষয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়ে জানতে পেরেছেন কিনা জানাবেন। আফসানা, বেলা 11টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কার্যালয়ে এসে তিনি সকালে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিশেষ করে ঢাকা 17 আসনের যে গুলশান থানার যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি 11টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত আসলে চলে। 2 ঘণ্টাব্যাপী এই বৈঠকে যেহেতু ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, সেই হিসেবে সেই এলাকার ভোটারদের কি কি সমস্যা রয়েছে সেসব সমস্যাগুলো আসলে তারেক রহমান সরাসরি একেবারে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছ থেকে শোনেন এবং সেই সমস্যাগুলো সমাধানে আসলে কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনা দেন নেতাকর্মীদের। সেই সঙ্গে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে সকল সমস্যাগুলো হতে পারে সে সকল সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি গণসংযোগ সহ নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনী কৌশল আসলে তিনি ঠিক করেন এবং নেতাকর্মীদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে আসলে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মুস্তফা জামান, এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির উপস্থিত ছিলেন। এছাড়াও আসনের বিশেষ করে গুলশান থানা, ভাসানটেক থানা সহ এ সকল থানাগুলোর আসলে মূল দল বিএনপির
নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনার বিষয়বস্তু পুরোটাই ছিল ঢাকা 17 আসন কেন্দ্রিক এবং সেই আসনে সামনের নির্বাচনে কিভাবে কার্যক্রম পরিচালনা করা যায়, সেখানে কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানে বিএনপির পক্ষ থেকে কি কি প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে বা বিএনপির পক্ষ থেকে ভবিষ্যতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, দুপুর 2টার দিকে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তার সঙ্গে বেশ কয়েকজন সদস্যের প্রতিনিধি দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এবং আগামী নির্বাচনে যেহেতু তারা গণ অধিকার পরিষদ জোটের মাধ্যমে তারা নির্বাচন করছেন এবং আসন সমঝোতাও ইতোমধ্যে হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ কিভাবে নির্বাচন করতে পারেন বিএনপির সঙ্গে থেকে বা নির্বাচনী কৌশল কি হতে পারে সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যে কার্যালয়ে প্রবেশ করবেন ভিপি নূর সহ অন্যান্য সদস্যরা। তো আফসানা, এই ছিল গুলশানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। 2008-এর জাতীয় নির্বাচন একটি সাজানো নির্বাচন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, এটি দেশি বিদেশি শক্তির মাধ্যমে মেটিকুলাস কৌশলে সাজানো হয়েছিল। দুপুরে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে ডক্টর মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া তার জীবনের পুরোটা সময় দেশ ও মানুষের কল্যাণের জন্য দিয়ে গেছেন। বিএনপি একমাত্র স্বাধীনতায় বিশ্বাসী দল বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। এই বৃহৎ অঞ্চলের বাংলাদেশের সংসদে কেউ প্রতিষ্ঠা করতেন, তার মনের জোর কতটুকু থাকলে 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল এবং এতে প্রমাণিত হয় যে 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। গণতন্ত্রের জন্য শহীদ জিয়া যে মশাল হাতে নিয়েছিলেন, বেগম জিয়া তাতে আলো দিয়েছিলেন, আর আগামী দিনে তারেক রহমান হবেন সেই আলোকবর্তিকা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক দোয়া মাহফিলে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বেগম জিয়ার জানাজায় যারা এসেছিলেন তারা হৃদয়ের টানে এসেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বেগম জিয়া সব সময় দেশ ও দেশের মানুষকেই বেছে নিয়েছিলেন এবং তাদের অধিকারের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপোষহীন ছিলেন। তার অসমাপ্ত কাজগুলো তারেক রহমানের নেতৃত্বে পূরণ হবে বলে আশা করেন বিএনপির এই নেতা। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্রে। শি ইজ দ্য টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব, আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য, এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলের আসন সমঝোতা শিগগিরই হবে। এনসিপিকে 10টি আসন দেওয়ার বিষয়টি কাল্পনিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে বসুন্ধরা জামায়াতে ইসলামীর আমিরের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা এই নিয়েও শঙ্কা প্রকাশ করেন তাহের। বলেন, এই ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। নায়েবে আমির জানান, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে তার দল। না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। সুতরাং এটা কাল্পনিক এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের তৃতীয় দিনের আপিল কার্যক্রম চলছে। সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 11টি বুথে এই আবেদন করছেন সংক্ষুব্ধ প্রার্থীরা। এখন পর্যন্ত আপিল করেছেন প্রায় 200 প্রার্থী।
এই কার্যক্রম চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি। খোঁড়া একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। আজকে আমি এখানে আসছি মনোনয়নপত্র বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈধ করার জন্য আপিল করেছি। রিটার্নিং অফিসার চাইলে হয়তো পারতেন, বাট হয়তো ওনাদের কোনো বিধিনিষেধ আছেন যে হয়তো ওনার এখতিয়ার নাই, যেটা নির্বাচন কমিশনার সাহেব এখতিয়ার, উনি ইচ্ছা করলে এটা পারবেন। আমার একটা বিদ্যুৎ বিল বাকি আছে মর্মে আমার নমিনেশন পেপারটা বাতিল করা হয়েছে। এটা যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার, এটা করা হয়নি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছে সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, ঠিক এই মুহূর্তে আপিল আবেদনের কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আফসানা, যাচাই বাছাইয়ের পরে যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল সেই প্রার্থীরা কিন্তু আজ তৃতীয় দিনের মতো আপিল করছেন। এই নির্বাচন কমিশন ভবনের যে নিচের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু 11টি অঞ্চলকে আলাদা করে বুথ করা হয়েছে। সেখানে এসে তারা তাদের আপিলের যে আবেদন সেটি করছেন এবং প্রার্থীরা সকাল থেকে আমরা দেখেছি এখানে এসে নির্বাচন কমিশনের যেসব কর্মীরা রয়েছেন তাদের কাছে আবেদন করছেন এবং তারা এখন পর্যন্ত কিন্তু 43 জন প্রার্থী এরই মধ্যে আবেদন করেছেন, আপিল আবেদন। এবং যেহেতু সোমবার থেকে আজ পর্যন্ত 3 দিন ধরে আপিল করছেন, এই পর্যন্ত 207 জন আসলে আপিল করেছেন এ পর্যন্ত। আর প্রার্থীরা কিন্তু যারা আপিল করছেন তারা বলছেন যে তাদের ছোট কারণেই আসলে তাদের প্রার্থিতা মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই যাচাই বাছাই করে তাদের সেই ছোট সমস্যাগুলো আসলে একটু কনসিডার করে কিন্তু মনোনয়নপত্র গ্রহণ করতে পারতেন। এবং নির্বাচনী ফিল্ড নিয়েও তাদের কিছুটা অসন্তোষ রয়েছেন। তারা বলছেন বড় দলের যেসব প্রার্থীরা আছেন তাদেরকে আসলে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে। এই ধরনের অভিযোগ অনেকেই করছেন, আবার অনেকেই প্রত্যাশা করছেন যে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হবে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। তো আফসানা, এই ছিল আসলে নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদিয়া। বিগত 3 নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি তাদের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 81টি সংস্থা নিবন্ধন পেয়েছে। সকালে নির্বাচন উপলক্ষে এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিগত 3 নির্বাচনের ক্ষতিগুলোকে সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি। পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের তৃতীয় চক্ষু হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, নীতিমালা মেনে সব কাজ করতে নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেবে ইসি। যেহেতু সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল, স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের যে এই বিভিন্ন বিধানগুলো হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে পরবর্তী যে 3টা নির্বাচন, এখানে যেহেতু আর কোনো আইনের ধারধারি নাই আমরা, এই যে 2007-8 সালে যে বিধানগুলো করা হলো, সংশোধন পরিমার্জন করা হলো, এগুলো আর ঘষা মাজা করার সুযোগ পাইনি আমরা বাকি 3টা নির্বাচনে। ভোটের আগে ভাষণ নয়, কোটি মানুষের চোখ এখন প্রার্থীর হলফনামায়। কে কত সম্পদের মালিক, তার কত অংশ হলফনামায় গোপন করলো, সেটাই যেন সবচেয়ে বড় প্রচার। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীর মুখের কথা ভুলে গিয়ে মানুষ এখন করছে হলফনামার পাতায় পাতায় সত্য মিথ্যার হিসাবের খোঁজ।
এক কথায় নির্বাচনে পোস্টার নয়, হলফনামাই প্রার্থীদের আসল পরিচয়পত্র। দেখুন শাকিলা করিমের প্রতিবেদন। নির্বাচনে প্রার্থীদের হলফনামার মূল উদ্দেশ্য প্রার্থীর স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করা, যার মাধ্যমে ভোটাররা পান প্রার্থীর সম্পদ, আয়, দেনা, মামলা মোকদ্দমার সঠিক তথ্য। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে হেভিওয়েট প্রার্থীদের হলফনামায়। তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ 1.97 কোটি টাকা। তার বার্ষিক আয়ের 6.76 লাখ টাকার পুরোটাই শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে অর্জিত। নিজস্ব কৃষি খাত ও ব্যাংক আমানত থেকে 30 লাখ টাকা ব্যয় করে নির্বাচনী ব্যয় মেটানোর পরিকল্পনা তারেক রহমানের। হলফনামায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার পেশা ব্যবসা হিসেবে উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন 12 লাখ টাকার বেশি। ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচন করতে যাওয়া মির্জা ফখরুল 5.16 লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন বলে জানিয়েছেন হলফনামায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজস্ব ফান্ড থেকে 50 লাখ টাকা ব্যয় করবেন বলে হলফনামায় জানিয়েছেন সালাউদ্দিন। এদিকে ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হলফনামা অনুযায়ী 60.76 লাখ টাকা নগদ হাতে থাকলেও নিজস্ব ফান্ড থেকে 10 লাখ ও দলীয় ফান্ড থেকে 25 লাখ টাকা সম্ভাব্য নির্বাচনী ব্যয় দেখিয়েছেন জামায়াত আমির। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা 11 থেকে। হলফনামা অনুযায়ী পরামর্শক পেশা থেকে নাহিদের বার্ষিক আয় 16 লাখ টাকা, নিজস্ব তহবিল থেকে 1 লাখ আর ক্রাউড ফান্ডিং থেকে 44 লাখ টাকা খরচ করবেন নির্বাচনী ব্যয় মেটাতে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচন করছেন রংপুর 4 থেকে। হলফনামায় আক্তারের বার্ষিক আয় 5.5 লাখ টাকা হলেও সম্ভাব্য নির্বাচনী ব্যয় দেখিয়েছেন 50 লাখ টাকা, নিজস্ব তহবিল থেকে 1 লাখ টাকা আর ক্রাউড ফান্ডিং থেকে বাকি 49 লাখ টাকা খরচ করবেন বলে জানিয়েছেন তিনি। এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার মোট সম্পদ 50 লাখ টাকার হলেও নির্বাচনী ব্যয় মেটাতে 30 লাখ টাকা খরচ করবেন ক্রাউড ফান্ডিং থেকে। তার নিজস্ব তহবিল থেকে 10.57 লাখ টাকা খরচের কথা রয়েছে। ভোটারদের কাছে হলফনামা মানে প্রার্থীর এক্স-রে রিপোর্ট। এবারে নির্বাচনী হলফনামা খুললেই বোঝা যায় কে নেতা আর কে শুধুই অভিনেতা। শাকিলা করিম, RTV, ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গোপন ডেরায় থেকে দিচ্ছেন একের পর এক ভিডিও বার্তা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসব ভিডিও বার্তায় কাউকে দোষ দিচ্ছেন তো কারো প্রশংসা করেছেন। তার ভাষ্যমতে তাকে পালাতে সাহায্য করা কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লাও গা ঢাকা দিয়েছেন। তবে পুলিশ বলছে তার ভিডিও বার্তাগুলো তদন্তে প্রভাব ফেলবে না। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আরো জানাচ্ছেন এয়ার বাদল। দুবাইয়ের শারজাতে আছে। দুবাইয়ে থাকার দাবি করে এই ভিডিও প্রকাশ করেন ফয়সাল করিম মাসুদ। অথচ খেয়াল করলে দেখা যায় প্রকৃত অবস্থান লুকানোর সব রকম চেষ্টাই করেছেন তিনি। আশেপাশের শব্দ আড়াল করতে লো ভলিউমে বাজিয়েছেন গান, আর লোকেশন সারফেস ঢাকতে শুধু নিজের চেহারাটাই রেখেছেন ক্যামেরার ফ্রেমে। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন। এরপরই এই অভিযুক্ত দাবি করেন তাকে পালাতে সাহায্যকারী মোহাম্মদপুরের কাউসার মোল্লা ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। এই ভিডিও বার্তার পর কাউসার মোল্লার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। 5 আগস্ট থেকে পালিয়েছেন তারা। 5 আগস্টের পরে সবাই পলাতক। মনে করেন একটা রিক্সাওয়ালা পর্যন্ত তার প্রতি নির্যাতন হইতো, এরকম একটা এলাকা। এখানে মেয়ে আর ছেলে নাই, সবাই এদের মারতো। খুবই ভয়ঙ্কর,
এটা বলার বাহিরে। তখন তার সাথে ভালো ঘনিষ্ঠতা ছিল, এখানে আসতে যাইতো, এখানে বরং সবসময় মজমা চলতো আওয়ামী লীগের। পুলিশ জানায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওগুলোর বিষয়ে তারা অবগত। তার যে বক্তব্য সেটা আসলে সঠিক কিনা বা এই বিষয়গুলো সে যেটা ক্লেম করছে সেটা তদন্তে প্রভাব ফেলবে না। বলেন, আসামি শনাক্ত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির ভিডিও বার্তাগুলো গুরুত্বহীন। তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার জন্য অজ্ঞাত স্থান থেকে সব রকম ভিডিও বার্তা দেয়, সেগুলো আমাদের কাছে মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যারা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত তারা শনাক্ত হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তবে সংশ্লিষ্টরা মনে করেন বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। আমাকে তো কাউসারই বলছে যে আপনি দেশ থেকে চলে যান। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।